নেতিবাচক বলেন, ইতিবাচক বলেন, কোনো অবস্থাতেই দৈনন্দিন যে রাজনীতির আলোচনা, সেই আলোচনা থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাচ্ছে না। জামাতের নেতৃত্বাধীন ১১টি দল এবং বিএনপির নেতৃত্বাধীন যে দলগুলো এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় আছে, সবাই মিলে প্রাণান্ত চেষ্টা করছে আওয়ামী লীগের নামটি যেন জনগণ না নেয়। আওয়ামী লীগকে কালার করার জন্য, আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য, ছোট করার জন্য যা ইচ্ছা তাই তারা করে যাচ্ছে। কিন্তু এ যেন এক অদ্ভুত নিয়তির খেলা। সরকার এবং বিরোধী দল যত বেশি চেষ্টা করছে, আওয়ামী লীগ তত বেশি মানুষের কাছে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আলাপ আলোচনায় পথে ঘাটে মাঠে রাস্তায় যেখানে আলোচনা হচ্ছে, সেটা বিদ্যুৎ নিয়ে হোক, ভাঙাচোরা রাস্তা নিয়ে হোক, কর্মসংস্থান নিয়ে হোক, আইনশৃঙ্খলা নিয়ে হোক, ঘুরে ফিরে মানুষ আওয়ামী লীগের কথা বলছে। আবার যখন আওয়ামী লীগের নাম আসছে, অপরিহার্যভাবে সেখানে শেখ হাসিনার নাম চলে আসছে কয়েকটা কারণে। আমাদের দেশে পারিবারিক রাজনীতি, সেই পারিবারিক রাজনীতিতে দুটো পরিবার রাজনীতিতে মোটামুটি সেটেল হয়ে গেছে। একদিকে শেখ পরিবার, অন্যদিকে জিয়া পরিবার, অর্থাৎ বঙ্গবন্ধু পরিবার, আর অন্যদিকে জিয়া পরিবার। তো সেক্ষেত্রে বঙ্গবন্ধু পরিবারে শেখ হাসিনার যে বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প নেতৃত্বটা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। তো তিনি হয়তো প্রকৃতির নিয়মে মারা যাবেন, মারা যাওয়ার পর নতুন কেউ আসবে। যেমন যতদিন বেগম জিয়া ছিলেন, তারেক রহমান সাহেব অনেক কিছুই হ্যান্ডেল করেছেন, কিন্তু মানুষের মন মানসিকতা আসলে বেগম জিয়া যতদিন হাসপাতালে, এমনকি অচেতন অবস্থায় ছিলেন, মানুষের চিন্তা চেতনা কিন্তু বেগম জিয়াকে কেন্দ্র করেছিল। তিনি হবেন প্রধানমন্ত্রী, তিনিই হবেন রাষ্ট্রপতি, ওই চিন্তা করে কিন্তু বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখেছে। কিন্তু তিনি তার ইন্তেকালের পর তারেক রহমান সাহেব চলে আসছেন, পারছেন কি পারবেন না বা কতটুকু যোগ্য সেটা পরের বিষয়। কিন্তু সেই যে পরিবারতন্ত্র, সেই পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় এসে তিনি এভাবে বসলেন। কিন্তু যতদিন পর্যন্ত বেগম জিয়া ছিলেন, ততদিন পর্যন্ত পূর্ণকালীন একেবারে অ্যাক্টিং চেয়ারপারসন হওয়া সত্ত্বেও দলের মধ্যে তার কিন্তু প্রভাব ছিল, কিন্তু সার্বজনীনতা ছিল না, ইউনিভার্সালিটার ছিল না, বিশ্বজনীন ছিল না। ওখানে ঘুরে ফিরে বেগম জিয়ার কথাই আসতো। এখন তো একই অবস্থা। ধরুন আপনি রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মতো জয় এবং পুতুল, এই দুজন আছেন। পুতুলের বাইরে আপনি শেখ রেহানার যে অংশটা আছে, সেটা আপনি ববি ধরেন, রূপন্তী কিংবা টিউলিপ সিদ্দিকী, যাদেরকে ধরেন না কেন, মানে তারা যথেষ্ট মেধাবী, রাজনীতিতে পরিপক্ক এবং বলতে গেলে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত প্রজ্ঞা তাদের আছে, কিন্তু তারা ওটাকে নিয়ে বাহাদুরি করা, ফ্রন্ট লাইনে আসা, এই কাজগুলো তারা করছেন না, ইনক্লুডিং রেহানা সহ। তো শেখ হাসিনাকে আমরা চিনি, জয়কে আমরা চিনি, ইভেন শেখ রেহানাকে আমরা চিনি, কিন্তু শেখ রেহানার কোনো বক্তব্য আমরা তাকে নিয়ে সন্দেহ করি, সে এটা করেছে, ওটা করেছে, সে বাংলাদেশে এই অপকর্মের সাথে জড়িত, ওটার সাথে জড়িত, এই শেখ রেহানা গ্রুপ আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বলি। কিন্তু তার কোনো বক্তব্য, মানে ওই যে সালমান এফ রহমানের সাথে তার একটা টেলিফোনিক কনভারসেশন ছাড়া আপনি এখনও পর্যন্ত তার একটা কর্ম, তার একটা সিগনেচার বা তার ছেলেমেয়ের কোনো একটা ঘটনা আপনি ওইভাবে কালার্ট করতে পারবেন না। তা বোঝার চেষ্টা করুন যে এই পরিবারটি, অর্থাৎ শেখ হাসিনার বোন শেখ রেহানার যে পরিবারটি, তারা একমাত্র তাদের আত্মীয়র মধ্যে তারেক সিদ্দিকী, কিন্তু তারেক সিদ্দিকী আসলে শেখ রেহানার যতটা না কাছের, তার চেয়ে শেখ হাসিনার স্নেহধন্য ছিলেন। কিন্তু শেখ রেহানার হাজব্যান্ড যদি ধরেন ডাক্তার শফিক সিদ্দিকী সাহেব, ববির কথা ধরেন, তার ছেলের কথা, অন্য মেয়ের কথা ধরেন, স্বয়ং যাকে বলা হয় শেখ রেহানার কথা ধরেন, আপনি গল্প করতে পারবেন, বিভিন্ন অভিযোগ করতে পারবেন, কিন্তু তথ্য প্রমাণ আপনি হাজির করতে পারবেন না। ইট মিনস পলিটিক্যালি দে আর ম্যাচিউরড, তারা জানে যে কী করে রাজনীতিটা সংযুক্ত রাখতে হয়। অন্যদিকে ধরুন শেখ হাসিনা, এখন শেখ হাসিনার যে দুটি সন্তান সজীব ওয়াজেদ জয়, আমি আগে বেশ কয়েকবার ভিডিওতে বলছি যে সে হার্ভার্ড থেকে গ্রাজুয়েশন করেছেন, আমেরিকাতে পড়াশোনা করেছেন, বঙ্গবন্ধুর নাতি ডক্টর ওয়াজেদের সন্তান। ডক্টর ওয়াজেদ বাংলাদেশে যে কজন ক্ষণজন্মা মেধাবী পুরুষ জন্ম নিয়েছেন, বিজ্ঞানী যাকে বলা হয় বিজ্ঞানী, সেই বিজ্ঞানীদের মধ্যে অন্যতম ব্যক্তি তিনি। ভালো ছাত্র, মেধাবী, পাগলাটে, খ্যাপাটে, সফল, সার্থক, সব কিছু,
খেলাধুলা সব কিছু। ডক্টর ওয়াজেদ ইজ এ ইউনিক পারসন। তার ঔরসজাত সন্তান হলো সজীব ওয়াজেদ। আপনি তাকে যতই পাগল বলেন না কেন, যতই ছাগল বলেন না কেন, কিন্তু গর্বটা কার, মানে ইউট্রাসটা কার, জরায়ু কার, গর্ভাশয় কার, সেগুলো শেখ হাসিনার। তো কাজেই ওই শেখ হাসিনার গর্ভাশয় থেকে তো ছাগল বের হবে না, ওটা শেখ হাসিনার মতোই বের হবে। আবার শেখ হাসিনা কার ঔরসে? বঙ্গবন্ধুর ঔরসে। ফলে আপনি গিয়ে দেখুন যে এদের মধ্যে মানে একটা জেনেটিক ফরমেশন আছে। আপনি সজীব ওয়াজেদ জয়ের দিকে তাকালে আপনি ডক্টর ওয়াজেদের চেহারা আপনি দেখতে পাবেন যে হুবহু চেহারা। তার এখনকার ছবি আর তার বাবার ছবি দেখবেন হুবহু চেহারা। আবার শেখ হাসিনাদের দিকে যদি তাকান দেখবেন যে তার চেহারা আর বঙ্গবন্ধুর চেহারা, বেগম মুজিবের চেহারা এক। মানে এরা জেনেটিক্যালি এই ঐতিহ্যটা ধারণ করেছেন। আর যখন ফিজিক্যালি পিতামাতার সঙ্গে সন্তানের একটা মিল থাকে তখন তাদের মধ্যে একটা মেধার মিল হয়। ফলে আপনি তাকে যতই বলেন না কেন সজীব ওয়াজেদ জয় বা পুতুলকে, আপনি তাদের মধ্যে তার পিতার, মানে পুতুলের মধ্যেও তার পিতার মেধা আছে, আর যাকে বলা হয় জয়ের মধ্যেও তার পিতার মেধা আছে। আর পলিটিক্যালস তারা যেটা দেখেছে একেবারে ঘনিষ্ঠভাবে জন্মের পর থেকে তারা যে রাজনীতিটা দেখে আসছে এবং যে রূঢ় বাস্তবতা, এটা আপনি আমি যদি 100 বছর ধরে কন্টিনিউয়াসলি হার্ভার্ড এবং অক্সফোর্ডে এর উপর পিএইচডি করে তবু এটা সম্ভব না। এই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তাদের আছে। তো কাজেই যেহেতু শেখ হাসিনা রাজনীতিতে এমন একটা বটবৃক্ষ হয়ে গেছে আওয়ামী রাজনীতিতে, ফলে সেই বটবৃক্ষের নিচে কোনো অবস্থাতেই পুতুলকে আপনার রাজনীতিবিদ মনে হচ্ছে না, সজীব ওয়াজেদ জয়কেও আপনার রাজনীতিবিদ মনে হচ্ছে না। এমনকি দেখেন বেগম জিয়ার যেমন একটা পোর্ট্রেট তৈরি হয়ে গেছে, সেই পোর্ট্রেটের কাছে বা জিয়াউর রহমানের যে পোর্ট্রেট, সেই পোর্ট্রেটের কাছে এই তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করছেন গত 6 মাস ধরে, কিন্তু কোনো অবস্থাতে বেগম জিয়ার পাশে এখনও মানুষ তাকে বসাতে পারছে না, সময় লাগবে আরও। তো সেই দিক থেকে যেটা হলো যে ঘুরে ফিরে জয়ের যত যোগ্যতা থাকুক, পুতুলের যত যোগ্যতা থাকুক, পুতুল WHOর মানে আঞ্চলিক রিজিওনাল ডিরেক্টর, এটা একটা অকল্পনীয় পদ। আপনি দেখেন তার যে ইংরেজির প্রোনাউন্সিয়েশন, তার যে বক্তব্য, যে কটা বক্তব্য তিনি WHO পক্ষ থেকে জাতির সামনে দিয়েছেন, মানে এটা গ্লোবাল, মানে বিশ্বে এত সুন্দর করে ইংরেজিতে জাতিসংঘ বা যে কোনো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করতে পারে। আমি তো পুতুলের মতো এত সুন্দর বক্তব্য শুনি নেই কারো মুখে। আমাদের খলিলুর রহমান সাহেব ভালো ইংরেজি বলেন, লুৎফে সিদ্দিকী ছিল ভালো ইংরেজি বলেন, তারপরে ডক্টর মোহাম্মদ ইনুজও ভালো ইংরেজি বলেন, কিন্তু পুতুলের ইংরেজির কাছে কি আপনি বাঙালির মুখে এরকম চমৎকার ইংরেজি শুনেছেন কখনো? শুনেননি। কিন্তু শেখ হাসিনার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কাছে পুতুলের এই যোগ্যতা কোনো অবস্থাতে ফ্লারিশ হচ্ছে না অ্যাজ এ পলিটিক্যাল পার্সোনালিটি হিসেবে। ফলে যখনই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নাম আসছে, আওয়ামী লীগের সাথে অপরিহার্যভাবে শেখ হাসিনার নাম চলে আসছে। তো এই যে শেখ হাসিনার নাম চলে আসার কারণে কি হলো, তাকে নিয়ে আমাদের যত গল্প, যত কবিতা, যত উপন্যাস, যত সাহিত্য, যত ভয়, যত আতঙ্ক, যত নিন্দা, সব কিছু নাটক সিনেমা তাকে নিয়ে হচ্ছে। কেন সে বাংলাদেশে আসতে চাচ্ছে? তার কি লজ্জা শরম নেই? আমরা তাকে ধরবো, হ্যান্ডকাপ পরিয়ে আনবো, তাকে আইনের শাসনে অধীন তাকে বিচার করব। কেউ কেউ বলছে তাকে এয়ারপোর্টে ফাঁসিতে লটকানো হবে, কেউ বলছে তাকে এয়ারপোর্ট থেকে এনে তারপর জেলখানাতে ঢুকিয়ে ফাঁসিতে দেওয়া হবে, কেউ বলছেন তাকে পূর্ণ আইনি নিরাপত্তা দেওয়া হবে, কেউ বলছে দূর দূর রাখো, সে আসবে না। এখন এই যে আমরা তাকে নিয়ে যত আলোচনা করছি, তিনিও তো পলিটিক্যালি ম্যাচিউরড, মানে 1981 সন থেকে তিনি দলটা পরিচালনা করছেন। চিন্তা করেন, 1981 সন থেকে একটা দলের সভানেত্রী, আর 1975 সালের পর থেকে 81 প্রবাসী থেকে তারেক রহমান সাহেব যেভাবে লন্ডনে থেকে বিএনপি পরিচালনা করছে, তিনিও প্রবাসী থেকে আওয়ামী লীগের যত সব কিংবদন্তির নেতৃত্ব, সেটা মোস্তফা মহসিন মন্টু, ডক্টর কামাল হোসেন, তারপরে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, এরকম সব জায়ান্ট নেতাদেরকে তিনি পরিচালনা করে, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিককে পরিচালনা করে তাদের মাথার উপরে এসে আপন যোগ্যতায় সভানেত্রী হিসেবে ছড়ি ঘোরাচ্ছেন আজকের দিন পর্যন্ত। ফলে বাঙালি রাজনীতির আশা কি, আকাঙ্ক্ষা কি, কে কতটুকু লাভ দিতে পারে, কার কতটুকু ক্ষমতা হতে পারে, ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তারেক রহমান সাহেব তার কী ক্ষতি করতে পারে, বিরোধী দলের চেয়ারে বসে ডক্টর শফিক তাকে কী ক্ষতি করতে পারে, কী উপকার করতে পারে, এটা পুরোটাই তার জানা আছে। আর এই জানা থাকার কারণে কি হচ্ছে, সে ইচ্ছে মতো খেলছে, ট্রাম্প কার্ড খেলছে, সকালে একরকম, বিকেলে একরকম, ইচ্ছে মতো, মানে ছক্কার পরে ছক্কা সে শুধু মেরে যাচ্ছে।
আর শেখ হাসিনা সেই ছক্কা এবং পক্কার কবলে পড়ে আমরা ঘুরে ফিরে বারবার শুধু শেখ হাসিনাতে নিমজ্জিত হচ্ছি। ভারতের রয়ের প্রধান কেন এলো? সে কি শেখ হাসিনাকে বাংলাদেশে দেওয়ার জন্য এলো? এটা নিয়ে আমরা একটা কল্পনার ফানুস তৈরি করছি। আমরা ফানুস তৈরি করছি, ভারত বলার চেষ্টা করছে বা ভারত বলছে যে আমরা কি শেখ হাসিনাকে এমনি এমনি নিয়েছি? তোমরা তো আমাদেরকে হেলিকপ্টারে করে, প্লেনে করে, সামরিক বিমানে করে আমাদের দেশে পাঠিয়েছো, কাজেই তোমরা আবার সামরিক বিমান পাঠাও, ওইভাবে সিকিউরিটি দাও, সেফটি সিকিউরিটি দাও, আমরা শেখ হাসিনাকে তোমাদের কাছে দিয়ে দেবো। এই ধরনের কোনো কথা ভারত বলেনি, কিন্তু আমরা বানিয়ে বানিয়ে এই কথাগুলো কিন্তু বলছি। এবং ভারত থেকে যখনই কোনো লোক আসছে, আমরা বলার চেষ্টা করছি যে ওই যে লোকটা যে আসছে সে মূলত শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে আসবে, নিরাপদে থাকবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য সে আসবে। আবার বাংলাদেশ থেকে যখন খলিলুর রহমান সাহেব যাচ্ছেন, অন্য কোনো সরকারি কর্মকর্তা যাচ্ছেন, ইভেন তারেক রহমান সাহেবের যাওয়ার যে পসিবিলিটিস যেটা তৈরি হয়েছে, সেখানেও আমরা কিন্তু একটা কল্পনা ফানুস তৈরি করে ফেলছি যে ওখানে কী করে গেলে মোদি তার হাতটা ধরবে, ধরে গিয়ে তাকে শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলিয়ে দেবে এবং সেখানে আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, শেখ হাসিনার সাথে, তারেক জিয়ার সাথে একটা সম্পর্ক হয়ে যাবে। হায় হায় হায়, কী হবে? এই যে আমাদের একটা কল্পনার ফানুস, এটা মূলত আমাদের আতঙ্ক থেকে, আমাদের ভয় থেকে, আমাদের প্রেম থেকে, আমাদের ভালোবাসা থেকে এই জিনিসগুলো আসে। ২ নম্বর হলো যে যখন আপনি যে কোনো একটা বিষয়ে ভয় পাবেন, সেটা আপনার জীবনে একবারের জন্য হলেও ঘটবে, স্বপ্নে হলেও আপনার জন্য ঘটবে, যেটাতে খুব বেশি ভয় পাবেন, যে বিষয়টি আপনি অ্যাভয়েড করতে চাইবেন, সেটা আপনার ঘাড়ের উপর পড়বেই। আর যাকে আপনি ভালোবাসবেন, পেতে চাইবেন, তাকে বাস্তবে না পেলেও স্বপ্নে আপনি তাকে পাবেনই। কাজে এই যে শেখ হাসিনাকে নিয়ে আমরা যে যার অবস্থান থেকে মাতামাতি করছি, ইট মিনস শি হ্যাজ এ ব্র্যান্ড ভ্যালু, এবং তার সেই ব্র্যান্ড ভ্যালুকে এখনও পর্যন্ত বাংলাদেশে অন্য কেউ অতিক্রম তো দূরের কথা, ধারের কাছে যেতে পারেনি, একমাত্র বেগম জিয়া ছিলেন। তো কাজে এখন যারা আছেন, সেটা ডক্টর শফিক বলেন, তারেক রহমান সাহেব বলেন, বা অন্য যারা আছেন, চরমোনাই পীর সাহেব বলেন, আপনি দেখেন তো একপাশে শেখ হাসিনা চেয়ারে বসে আছে, বাকি নেতারা মঞ্চে বসে আছে, ইভেন তারেক রহমান প্রধানমন্ত্রী, আর শেখ হাসিনা কিছুই না। শেখ হাসিনা বসে আছে মঞ্চে, একেবারে ওই যে আপনি দেখবেন বুড়ি, যেভাবে এখন তাকে পোর্ট্রেট আঁকা হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, মরে গেছে, ভিক্ষা করতেছে রাস্তায়, এরকম অনেকগুলো ছবি টবি আপনারা প্রচার করছেন, ওইরকমই একজন বুড়ি বা ভিক্ষুককে খালি শেখ হাসিনার মুখটা সহ চেয়ারে বসায় দেন, তার পাশে ডক্টর ইউনূসকে বসায় দেন, সঙ্গে সঙ্গে উইদিন 1 মিনিটে ডায়রিয়া হয়ে যাবে, কাপড় চোপড় চেয়ার সবগুলো নষ্ট করবে। এবং এটা দেখেন, মানে মানুষের প্রেশারে এবং উচ্চতায় যে কী অবস্থা। আপনি ধরেন 10 দিন আপনার কোষ্ঠকাঠিন্য, এই 10 দিন কোষ্ঠকাঠিন্য নিয়ে আপনি পাহাড়ে উঠেন, পাহাড়ে উঠে আপনি আপনার সামর্থ্যের বাইরে পানি খাওয়া ছাড়া, সুগার ছাড়া আপনি পাহাড়ে উঠেন, আপনি দেখুন মুহূর্তের মধ্যে আপনার ডিহাইড্রেশন হয়ে গেছে, একেবারে যেটাকে বলে দাস্ত, জোলাপ, ডায়রিয়া, হাগা হয়ে যাবে, কাপড় চোপড় সব হয়ে যাবে। তো এইরকম শরীর যখন কোনো ভার বহন করতে পারে না, মন যখন কোনো আতঙ্ককে আর ধারণ করতে পারে না, মস্তিষ্ক যখন কোনো ভয়কে ধারণ করতে পারে না, তখন তার শরীরের মধ্যে, পেটের মধ্যে যত আবর্জনা আছে, দেখবেন যে আমরা ভয় পেলে আমাদের নাক দিয়ে সর্দি বের হয়ে যায়, কথা বলতে গিয়ে আবেগ উত্তেজনায় অনেক সময় কফ বের হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে আপনি কাশেন নাই, কিন্তু সেদিন আপনার কাশি বের হবে। আনন্দে মানুষ হাসতে হাসতে চোখের পানি, নাকের পানি এক করে ফেলে। মসজিদে নামাজ পড়তে যান, সেটা পিছনে বাচ্চা ছেলে একটু দুষ্টামি করতেছে, হাসি দিছে, আপনি বুড়া মানুষ, 80 বছর, আপনাকে ওই দিন হাসতে হবেই, কুটকুট করে হাসতে হবে। আবার হেসে ওই যে আপনি যে হাসছেন, এটা এসে আবার আপনার স্ত্রীর কাছে বলতে হবে। এই হলো হিউম্যান সাইকোলজি। কাজে শেখ হাসিনাকে নিয়ে আমাদের যে সাইকোলজি রয়েছে, সেই সাইকোলজির বাইরে যতদিন না পর্যন্ত আমরা যেতে না পারবো, আর সেটা যাওয়ার জন্য শেখ হাসিনার সমপর্যায়ের পোর্ট্রেট আমাদের রাজনীতিতে যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই ভয়, এই আতঙ্ক, এ ভালোবাসা, এ মোহ, এ কামনা, এ বাসনা আমাদেরকে শুধুমাত্র শেখ হাসিনার দিকে ধাবিত করবে।